প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আজকে পঞ্চম অধ্যায়ের কাজ শক্তি ক্ষমতা এর দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তাহলে আজকের পাঠে আমরা চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচ্য সূচি অনুযায়ী তোমাদেরকে দ্বিতীয় ক্লাসে, প্রথম ক্লাসে আমি কাজ নিয়ে আলোচনা করেছিলাম, দ্বিতীয় ক্লাসে আমি শক্তি নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শক্তি বলতে কি বুঝি? তোমরা এর আগের পূর্ববর্তী ক্লাসসমূহে এ সম্পর্কে ধারণা নিয়েছ। এই শক্তি বলতে আসলে বোঝায় কাজ করার সামর্থ্য। একজন লোক একটি কাজ করার সামর্থ্য আছে কি না এটা তার শক্তি দ্বারা পরিমাপ করা যায়। এই শক্তির পরিমাপকে করার জন্য ওই বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রে বা যন্ত্রের ক্ষেত্রে ওই কাজটি করার বা সংশ্লিষ্ট কাজটি করার সামর্থ্য আছে কি না সেটাই তার শক্তি, এবং কাজের পরিমাপ দ্বারাই শক্তির পরিমাপ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে তোমাদের স্লাইডে আসো। স্লাইডে কি বিষয়টি রয়েছে? শক্তি। শক্তির সংজ্ঞা তোমরা এখানে দেয়া আছে, কোনো বস্তুর কাজ করার সামর্থ্য। এখন এই মহাবিশ্বে শক্তি বিভিন্ন রূপে থাকে। শক্তির অন্যতম একটি রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তিকে সংজ্ঞায়ন করতে গেলে এটাকে আমরা কিভাবে বলি? কোনো বস্তুর গতি, অবস্থান বা ভৌত অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাই হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তির প্রধান দুইটি রূপ, একটি হলো গতিশক্তি, ইংরেজিতে বলে কাইনেটিক এনার্জি, আরেকটি হচ্ছে বিভব বা স্থিতিশক্তি, ইংরেজিতে বলে পটেনশিয়াল এনার্জি। প্রথমে আসো গতিশক্তি বিষয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তুমি বাসা থেকে কলেজে আসো। এই কলেজে আসার জন্য তুমি যখন বাসা উঠে তুমি তোমার বাসা থেকে বের হও, তখন এই বের হওয়ার জন্য তোমার গতি লাভ করার জন্য একটি সামর্থ্য দরকার হয়েছে। এই সামর্থ্যই তোমাকে গতিশক্তি হিসেবে অভিহিত করা হয়। তাহলে আমরা এভাবেই সংজ্ঞায়ন করতে পারি, কোনো বস্তুর গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো গতিশক্তির গাণিতিক বহুল প্রচলিতভাবে আমরা এভাবে করতে পারি। এটাকে কাইনেটিক এনার্জির এখানে সাবস্ক্রিপ্ট হিসেবে E_K = ½ mv², এভাবে প্রকাশ করা হয়। এখন শিক্ষার্থীরা, এখানে দেখো গাণিতিক প্রকাশে পরবর্তীতে আমরা E_K = ½ mv²। এখন দেখো এখন এখানে একটি এম অতিরিক্ত নিয়ে আসলে তাহলে আমরা লিখতে mv²। এখন দেখো ভর আর বেগের গুণফল, তাহলে দেখো এখানে আসলো p²/m। তাহলে শিক্ষার্থীরা, তাহলে এখান থেকে কয়েকটি বিষয় আমরা অনুধাবন করতে পারি। এখানে দেখো শিক্ষার্থীরা, এটা হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগের, তাহলে আমরা গতিশক্তিকে ভরবেগের রাশিতে পরিণত করলাম এবং বেগের আকারে প্রকাশ করলাম। তাহলে এখান থেকে আমি কয়েকটি বিষয় তোমাদের অবতারণা করতে চাই। এখানে দেখো বলা আছে যে গতিশক্তি বেগ ও ভরবেগের বর্গের সমানুপাতিক। ভর তোমরা জানো একটি স্থির রাশি, যদি আপেক্ষিকভাবে নয়, কিন্তু আমরা ক্লাসিক্যাল বা চিরায়ত পদার্থবিজ্ঞানের ধারণা অনুযায়ী বা নিউটনীয় গতিবিদ্যা বলবিদ্যা অংশে যেহেতু আমি আলোচনার অংশে আছি, সেজন্য আমরা এটাকে যদি আমরা লিখতে পারি ভরকে স্থির ধরে, তাহলে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, E_K = v², অথবা E_K = p²। তাহলে এভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এটা আমাদের এখানে প্রথম যে বৈশিষ্ট্য দেয়া আছে সেখানে বলা আছে। শিক্ষার্থীরা, এবার দ্বিতীয় যে অংশটি রয়েছে সেখানে কি বলা হয়েছে? বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। এই বিষয়টি যদি ধারণা নিতে চাই, তাহলে তুমি কিভাবে কথাগুলো বলতে পারো ঋণাত্মক হতে পারে না? তাহলে তুমি যদি, আমরা জানি এখানে যে দুটি রাশি আছে গতিশক্তি প্রকাশ করার জন্য, ভর আর বেগ। তাহলে এই যে ভর তো কখনোই ঋণাত্মক হয় না।
বেগ ঋণাত্মক হতে পারে, কিন্তু বেগের যেহেতু বর্গ, তুমি যদি যেখানে ঋণাত্মক মানও যদি বর্গ করো এবং তা এই আকারে যদি তুমি ক্যালকুলেশন করে বের করো, তাহলে কখনোই এটা ঋণাত্মক করা যায় না। সেই জন্য আমরা এই ধারণা বলতে পারি, তাহলে এই ধরনের অনুধাবন প্রশ্ন যদি প্রশ্নটা আসে, তুমি বলতে পারো যে বেগ ভর আর বেগের রাশিতে প্রকাশ করে, তাহলে বেগ যেহেতু ঋণাত্মক হতে পারে, ঋণাত্মক মানটি যদি বর্গাকারে থাকে, এই জন্য তার উপরে বর্গ করলে, হোল স্কয়ার করলে সেটা আসলে ধনাত্মক মানই পাওয়া যায়। এই জন্য গতিশক্তিকে কখনোই তুমি ঋণাত্মক করতে পারবে না। এই একইভাবে ভরবেগের ক্ষেত্রে এই ঘটনাই ঘটবে, যেহেতু এটা বর্গকারে আছে, ঋণাত্মক ভরবেগ হতে পারে, কিন্তু সেটা তো আর তুমি এখানে ঋণাত্মক করতে পারছো না বর্গের জন্য। সেই জন্য আমরা 2 নম্বরের সিদ্ধান্তটা অনুধাবন করতে পারি। এবার আসো তৃতীয় আরেকটি সিদ্ধান্তে। এখানে বলা আছে ভরবেগ সমান হলে ভারী বস্তুর চেয়ে হালকা বস্তুর গতিশক্তি বেশি। এটা কিভাবে হয়, এই বিষয়টা যদি আমরা আলোকপাত করতে চাই, তাহলে আমরা একটু বিষয়টা দেখি যে গতিশক্তির দুইটা ভাবে আছে, এই একভাবে, এই একভাবে। আচ্ছা, এটা এই ক্ষেত্রে দেখো, যদি বেগ সমান হয়, বেগ যদি দুইটা বস্তু সমান হয়, একটা হালকা বস্তু একটা ভারী বস্তু, দুইটার বেগই সমান, তাহলে যে বস্তু ভারী তার গতিশক্তিও বেশি। কিন্তু কিন্তু বিষয়টা আলাদা হয় কখন, দেখো যখন ভরবেগ সমান হবে, দুইটা বস্তু, একটি ভারী একটা হালকা, ঠিক আছে, এখন এটার বস্তু বেশি, তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে গতিশক্তি ভরের ব্যস্তানুপাতে হয়, যেহেতু দুইটা বস্তুর ভরবেগ সমান, তাহলে যে বস্তু হালকা তার গতিশক্তিও বেশি। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি। এভাবে প্রশ্ন আসলে তুমি গাণিতিক সমীকরণটা দিয়ে তুমি অনুধাবনের প্রশ্নের উত্তরটা দিয়ে দিবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এই ক্ষেত্রে তোমাদের আমার মনে হয় সমস্যা হবে না। এবার আমরা পরবর্তী আরেকটি স্লাইডে যাই। এখানে তোমরা এই স্লাইডে যাওয়ার আগে এখানে পাশের দুইটি চিত্র রয়েছে, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটা ছোট টিলা বা পাহাড়ের উপরে একটি সাইকেল আরোহণ করছে এবং ওই সাইকেল থেকে আবার টিলা থেকে নেমে যাচ্ছে, তাহলে এখানে শক্তির রূপান্তর ঘটছে। তাহলে এই শক্তির রূপান্তরগুলো প্রথমে ওখানে বিভব শক্তি লাভ করে উপরে ওঠার ক্ষেত্রে এবং অভিকর্ষ যে বলের কারণে, এবং নিচের দিকে আবার গতিশক্তি লাভ করে গতি লাভের কারণে। তাহলে এটা হলো প্রথম চিত্রের বিষয়। আর দ্বিতীয় চিত্রে ওই যে ভরবেগের বিষয়টি সমীকরণটা দেয়া আছে, একটা বস্তু এই বল প্রযুক্ত হয়, ভি বেগ প্রাপ্ত হয়, যার ফলে আমরা এভাবে একটা ক্যালকুলেশন করে সমীকরণ পাই। এই সমীকরণের ধারণা তোমাদের ইতিপূর্বে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এবার আসো, আমরা কাজ সম্পর্কে আমার প্রথম ক্লাসে আলোচনা করেছি, আজকের ক্লাসে শক্তি সম্পর্কে ধারণা নিয়েছি। এই দুইটা ধারণাকে যদি আমরা মুষ্টিবদ্ধ করি, একত্র করি, তাহলে সেখানে একটি সূত্র রয়েছে, উপপাদ্য রয়েছে, বিষয় রয়েছে। তাহলে সেই বিষয়টি নেওয়া হচ্ছে তাকে, যাকে বলা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। শিক্ষার্থীরা এই কাজ শক্তি উপপাদ্যটি আমরা গতি বিষয়ের গাণিতিক বিশ্লেষণে আমরা খুব বহুলভাবে প্রয়োগ করে থাকি। এই জন্য এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে এবং সুচারুভাবে আমাদের দেখতে হয়। এখানে দেখো, এটার বর্ণনাটি এভাবে দেয়া যায়, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান। এখানে অনেক সময় সমানুপাতিক আমরা এভাবে অভ্যস্ত হয়ে যাই, সেক্ষেত্রে এই কথাটা বলাটা ঠিক হবে না, এটা কিন্তু সমান বলা আছে, এখানে কোনো ধ্রুবক মান আসবে না। তাহলে এভাবে যদি হয়, এখানে তোমাদের স্ক্রিনে একটি সমীকরণ দেয়া আছে, সেক্ষেত্রে একটা বস্তুর উপরে বল প্রয়োগ করেছ, বল প্রয়োগ করার ফলে সেখানে তোমরা স্মরণ ঘটছে, স্মরণ হলে তোমরা জানো কাজ হবে। আর এই কাজটা তোমরা কিভাবে পেতে পারো, এটার আগে একটা গতিশক্তির বল প্রয়োগ করলে তোমরা জানো গতির যে চেঞ্জ হবে, বেগের যে চেঞ্জ হবে, নিউটনের যেখানে সূত্রটি বলা আছে প্রথম সূত্রে, যে সেই ক্ষেত্রে সেই তাহলে বেগের পরিবর্তন হবে, আগে একটা বেগ থাকবে, বল প্রয়োগে আরেকটি বেগ লাভ করবে, এই দুইটা বেগ যদি লাভ করে এই দুইটার পরিবর্তন হবে, এই পরিবর্তনের ফলে গতিশক্তির পরিবর্তন হবে। আর এই গতিশক্তির যে পরিবর্তন হবে, আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি, এই দুইটার পার্থক্যই হবে কাজের মানের সমান। তাহলে এক্ষেত্রে আমরা সেটাই বের করতে পারি। তাহলে এই যদি হয় অবস্থা, তোমরা পাশের চিত্রটাও তোমরা এখানে সাহায্য নিতে পারো, এখানে ওই গাণিতিক সমীকরণে বোঝার অর্থে তোমরা সেটাই এখান থেকে বুঝতে পারবা। তাহলে কাজ শক্তি উপপাদ্য হলো W = Δ K। কে মানে কাইনেটিক এনার্জি, গতিশক্তিকে এভাবে আমরা প্রকাশ করে থাকি। শিক্ষার্থীরা এবার আসো বিভব শক্তির আলোচনায়। আমরা বিভব শক্তির আরেকটি নামে অভিহিত করে থাকি, সেটা হলো স্থিতিশক্তি। এটা কি আসলে?
একটি বস্তুর স্বাভাবিক একটা অবস্থান রয়েছে। এই অবস্থান থেকে যদি পরিবর্তন করতে চাই, তাহলে সেই পরিবর্তন করার জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করতে হয় তাকে বলা হয় বিভব শক্তি বা স্থিতিশক্তি। এই শক্তিটা বস্তুতেই সঞ্চিত থাকে। যেমন একটি, তুমি মনে করো একটি স্প্রিংটাকে তুমি সম্প্রসারণ করতে চাচ্ছ। এখন এর মধ্যে একটি নিজস্ব শক্তি রয়েছে, যে শক্তিকে আমরা স্থিতিশক্তি বলি। এটাকে যদি আমরা সম্প্রসারণ করি, ওই শক্তি দিয়েই সম্প্রসারণ করতে হয়। মহাকর্ষ বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে যে কোনো বস্তুকে আকর্ষণ করে। এই বস্তুকে সরাতে হলে আমাদের একটি শক্তি দিয়ে দিতে হয়। তাহলে ওই বস্তুতে যে শক্তিটা ছিল সেটা কি শক্তি হিসেবে অভিকর্ষ বলের জন্য এটা স্থিতিশক্তি রূপে সঞ্চিত ছিল। এভাবে তোমরা ক্যাপাসিটার বা ধারকের ক্ষেত্রে এই বিষয়গুলো আছে, তোমরা এগুলো আলোচনার ক্ষেত্রে পরবর্তী আলোচনায় তোমরা জানবে। তাহলে এই বিষয়গুলো তোমরা অনুধাবনও করতে পারছো। তাহলে এটা যদি আমি গাণিতিক প্রকাশ করতে চাই, শিক্ষার্থীরা এখানে দেখো অভিকর্ষ বিভব শক্তি, সেটাকে আমরা যেহেতু এটাকে ইংরেজি হচ্ছে পটেনশিয়াল এনার্জি, এটা ইপি দ্বারা সূচিত করা হয়, ইপি ইকুয়াল টু mgh। তাহলে এখানে আমরা যদি এভাবে দেখাই, তাহলে একটা বস্তু একটা পজিশনে ছিল, এই পজিশন থেকে আমরা আপওয়ার্ড একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তাহলে এই বস্তুর যে এম ভরের বস্তু হবে, তাহলে এটার যে উচ্চতা হবে, তাহলে এই জায়গায় উঠানোর পরে যে শক্তিটা লাভ করবে, এটা সবসময় ভূমি থেকে ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, এইটা হলো আমার বা সাম্যাবস্থান থেকে, মানে স্বাভাবিক যে অবস্থান রয়েছে তার থেকে যে পরিবর্তন হচ্ছে সেটাই। যেমন একটা সরল দোলক দুলতে থাকবে, তা দুলতে হলে স্বাভাবিক অবস্থা হচ্ছে এখানে যে অবস্থায় প্রাথমিকভাবে থাকবে, তারপর যেখানে সরাও তার থেকে কতটুকু উচ্চতায় বস্তুটি সরে গেল, এটাই তার কি হবে, শক্তির যে পরিবর্তন হবে সেটাই হবে আমার এখানে অভিকর্ষ বিভব শক্তি। এবার স্প্রিং এর ক্ষেত্রে কি হবে? শিক্ষার্থীরা তোমরা স্প্রিং এর জন্য কৃত কাজ দেখছো, স্প্রিং সম্প্রসারণের জন্য যে কৃত কাজ, ওই কৃত কাজটাই ওর মধ্যে কি বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করেছিলাম শিক্ষার্থীরা কি, ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তা সেক্ষেত্রে তোমরা এক্স হলো সম্প্রসারণ বা সরণের মান, আর কি হলো স্প্রিং ধ্রুবক। এ সম্পর্কে ইতিপূর্বে আলোচনা হয়েছে, তোমরা এখান থেকেও সেই বিষয়টা তোমরা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছ শিক্ষার্থীরা। এবার শিক্ষার্থীরা আমরা পরবর্তী আরেকটি বিষয়ে যাই। এই মহাবিশ্বে তাহলে এই যে বিভিন্ন শক্তিকে দেখি, যে আলো লাইট জ্বালাচ্ছি, তারপর তোমার আশেপাশে আবার যে মোবাইলে চার্জ দিচ্ছ, এই যে বিষয়গুলো, তারপর ওই যে আগুন জ্বালাচ্ছ, তাহলে এই যে ভাত রান্না হচ্ছে, তোমাদের খাবার রান্না হচ্ছে, তাহলে এই সমস্ত বিষয় যে শক্তি, এই শক্তির তাহলে কি শক্তি নতুনভাবে সৃষ্টি হচ্ছে? না, শক্তি আসলে কি আগে যা ছিল তাই আছে, শক্তি রূপান্তরিত হচ্ছে। এই বিষয় সংক্রান্ত যে সূত্রটি দেয়া আছে বা যে ধারণাটি বা নীতিটি দেয়া আছে তাকে বলা হয় শক্তির নিত্যতা নীতি বা সংরক্ষণ নীতি। এই সংরক্ষণশীল নীতিটি, এটার সংজ্ঞায়ন বা এর বর্ণনা আমরা এভাবে করতে পারি, এবং তোমরা এটা আগেও ইতিপূর্বে জেনেছো। ওই বিষয়টি এখানে আবার এখানে বলা হচ্ছে, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে এক বা একাধিক রূপে পরিবর্তন হতে পারে, রূপান্তর হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। তো এই বিষয়টাকে তোমরা যদি গাণিতিকভাবে যে কোনো একটা সিস্টেমকে বিবেচনা করো, যেটা নিয়ে আলোচনা করা হয়, ওই রকম একটি সিস্টেমে শক্তির আদি যে অবস্থা, পরিবর্তনের পর ওই একই অবস্থা সবগুলো এক করলে যে মান হবে সেটাই হবে আমাদের মোট শক্তির পরিমাণ, এবং তার কোনো ব্যত্যয় ঘটবে না। শিক্ষার্থীরা তোমরা এখানে অভিকর্ষ বলের প্রভাবে গতিশীল বস্তুর ক্ষেত্রে শক্তির যে নিত্যতা সূত্র পালিত হয় তার জন্য পাশের চিত্রটি দেখো। একটি বস্তু ভূমি সি বিন্দু থেকে বস্তুটিকে এ বিন্দুতে নেওয়া হলো, এ বিন্দু থেকে আবার বস্তুটিকে ফেলে দেওয়া হলো, এবং ওই ফেলে দেওয়া হলে বস্তুটা নিচে পড়তে থাকবে, মুক্তভাবে পরন্ত বস্তুর ভাবে পড়বে। তাহলে এই বস্তুটা পড়ে আবার সি বিন্দুতেই ভূমিতে ফিরে আসবে। এই ঘটনার ক্ষেত্রে যদি আমরা এখানে একটা ছক করেছি, যে ছকটি তোমরা ঠিকমতো যদি বুঝে থাকো, এই বিষয় সংক্রান্ত যেগুলো গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিঃসন্দেহে সংকোচহীনভাবে তোমরা দিতে পারবে। এখানে দেখো শিক্ষার্থীরা, এখানে বলা আছে তিনটি পজিশনের, প্রথম আমাদের কলামে দেয়া আছে, পরবর্তী কলাম স্তম্ভে দেয়া আছে কি গতিশক্তির কথা, পরে বিভব শক্তির কথা এবং যান্ত্রিক শক্তি। তোমরা জানো যান্ত্রিক শক্তি যেহেতু দুইটি শক্তির রূপে বিরাজমান, তাহলে এই দুইটা শক্তির এক করলে যে মান পাওয়া যায় তাকে যান্ত্রিক শক্তি বলা হয়, বা সিস্টেমের মোট শক্তিও বলা হয় যান্ত্রিক শক্তিকে।
তাহলে এক্ষেত্রে যদি আমরা অভিহিত করি তাহলে এই বিন্দুতে যখন সি থেকে নেওয়া আসবে, ওখানে যে এ বিন্দুতে যখন টপে চলে আসবে শীর্ষ বিন্দুতে, এখানে তার বেগ লাভ করবে না, তার মানে শেষ বেগ শূন্য হয়ে যাবে, যার ফলে গতিও থাকবে না। বেগ শূন্য হলে গতি থাকে না, ওখানে শূন্য হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে। আর যেহেতু এটা এই উচ্চতায় উঠানো হলো, এই জন্য আমরা ইপি এর মান পেয়েছি mgh, এবং দুইটা শক্তিকে যান্ত্রিক শক্তি যোগ করলে আমরা প্রথম ক্ষেত্রে mgh পাচ্ছি। শিক্ষার্থীরা এবার আসো, ওই বিন্দু থেকে নিচে ফেলা হলো, তাহলে এ থেকে বি যে অংশটি রয়েছে, তাহলে এই অংশের আদিবেগ কত? শূন্য, কারণ প্রথম ক্ষেত্রে যেটা শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে সেটা আদিবেগ হয়ে যাচ্ছে। তাহলে এই আদিবেগ হয়ে যাওয়ার কারণে সেক্ষেত্রে আমরা শেষ বেগের সমীকরণটি থেকে বসালে আমরা সমীকরণ 2gx, কারণ x এ থেকে বি এর দূরত্ব হলো x, তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা মানটি বসিয়ে দেই তাহলে আমরা ই কি এর মান পাচ্ছি mgx, এবং ইপি এর মান তোমরা জানো ভূমি থেকে মাপা হয়, তাহলে বি বিন্দুটি আছে কত উচ্চতায়, এইচ থেকে এক্স বাদ দিলে ওই উচ্চতায়, তাহলে ইপি এর মান দেওয়া আছে, দুইটা যোগ করলে কিন্তু আসলে আমরা আবারও এমজিএস পাচ্ছি। একইভাবে আমরা সি বিন্দুর ক্ষেত্রে ওই ঘটনাটাকে আমরা পেয়ে যাচ্ছি। দেখো সি বিন্দুতেও একই মান পাবো, তাহলে মানে এই থেকে বিবেচনা করে তাহলে দেখা যাচ্ছে সেটাও এমজিএস। তার মানে শক্তির কোনো ব্যত্যয় ঘটেনি, মোট শক্তি একই রয়েছে। প্রথমে উঠালাম, সব বিভব শক্তিতে লাভ হয়ে গেল প্রাথমিক, তারপর আবার ফেলে দিলাম, ওই বিভব শক্তিগুলো হ্রাস পেতে 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 গতিশক্তিতে রূপান্তর হয়ে গেল, এবং এক সময় তাও শূন্য হয়ে যায়, গতিশক্তিতে রূপান্তর হয়ে যায়। এই যে শক্তির যে তারতম্য ঘটছে, এইটা আমরা এখানে শক্তির নিত্যতাকেই আমরা প্রমাণ হিসেবে দেখতে পাই। এবার শিক্ষার্থীরা আমাদের এই বিষয়ে আরেকটি বিষয় নিয়ে আমি কথা বলি, সরল দোলক। তোমাদের এই ধারাবাহিক আলোচনায় তোমরা যখন অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করবে, সেখানে তরঙ্গ বিষয়ে, সেখানে সরল দোলক থেকে বিস্তারিত আলোচনা রয়েছে। এখানে জাস্ট আমাদের শক্তির নিত্যতার যে যতটুকু রয়েছে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি। এখানেও একটি ছক আগের ক্ষেত্রের মতোই আমি এখানে দেখিয়েছি। তোমরা জানো এই সরল দোলক কি, এটা একটা আয়তনহীন একটি কঠিন বস্তুকে, গোলাকার বস্তুকে একটি অপসরণশীল সুতার প্রান্তে ঝুলিয়ে যদি স্বাধীনভাবে ঘর্ষণ এড়িয়ে দুলতে দিতে পারি, তাহলে তাকে বলা হয় সরল দোলক। এই সরল দোলকের ক্ষেত্রে তোমরা শিক্ষার্থীরা তোমরা একটি বিষয় তোমরা জানবে, তারপর এই বিষয়টি আমরা জাস্ট এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা দিয়ে দিচ্ছি। এভাবে একটি দোলক থাকবে, এই দোলকের এখানে একটা গোলাকার কঠিন বস্তু থাকবে। এখন এখানে একটি আংটা থাকবে, আংটা, ঠিক আছে। এই আংটার ঝুলন বিন্দু, এটাকে বলা হয় ঝুলন বিন্দু। তো ঝুলন বিন্দু থেকে এটা যে গোলাকার বস্তুটি তাকে বলা হয় বব, তাকে বলা হবে শিক্ষার্থীরা বব। তাহলে এইরকম কঠিন বস্তু গোলাকার, তাহলে এই যে সুতা এতটুকু পর্যন্ত বাঁধা হবে, এটা স্মল এল দ্বারা প্রকাশ করা হয়, যাকে বলা হয় সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য। আর এই যে বব তার হলো ব্যাসার্ধ, তার ববের ব্যাসার্ধ, এই দুইটাকে যোগ করলে পাওয়া যায় এল, ক্যাপিটাল এল, এটাকে বলা হয় কার্যকারী দৈর্ঘ্য। তার সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য হচ্ছে সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধের যোগফল, ঠিক আছে। অথবা ঝুলন বিন্দু থেকে ভারকেন্দ্র পর্যন্ত, ববের ভারকেন্দ্র পর্যন্ত মোট দূরত্বকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। তাহলে এই কার্যকরী দৈর্ঘ্য বিষয়টি আমাদের এখানে প্রয়োজন হবে। তাহলে এইটা দেখো, তাহলে এই ক্ষেত্রে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটি সরল দোলক দুলছে, এবং দোলার ক্ষেত্রে দেখো বিভিন্ন অংশের জন্য এই সরল দোলকটি যখন দুলছে, তাহলে এখান থেকে দোলকটির যে ববটি রয়েছে সাম্যাবস্থান থেকে, তাহলে একটি প্রান্তে চলে গেল, তাহলে এইটাকে চলে গেল, তারপর সেখান থেকে আবার এভাবে দুললে আবার এদিকে আসবে, আবার এভাবে আসবে। তাহলে এভাবে যদি দুলতে থাকে, দেখো শিক্ষার্থীরা, তাহলে এভাবে যদি দুলতে থাকে তাহলে এই একটা পজিশন, তাহলে এই পজিশনের নাম দিলাম পি, আর এই পজিশনের নাম দিলাম কিউ, আর এই সাম্যাবস্থানের নাম দিলাম আর। তাহলে ঠিক আছে, তাহলে এই অবস্থায়, তাহলে এখান থেকে এটা কত অবস্থানে আছে, এই অবস্থানে উঠে গেল, তাহলে পরের দ্বিতীয়টা আছে বি অবস্থানে উঠে গেল। তাহলে আমরা যদি ববটাকে একটু ছোট করে দেই, তাহলে বি অবস্থানে উঠে গেল, তাহলে বি, আর এটার কেন্দ্র হলো সি, তাহলে এটা, তাহলে এভাবে যদি প্রকাশ করি তাহলে আগের মতো করেই ছকটাকে আমরা এখানে লিখতে পারি শিক্ষার্থীরা। তাহলে তোমরা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে গতিশক্তি এখানে দেয়া আছে, তাহলে সেই মানটি ওই শীর্ষবিন্দুতে যখন ওঠে, আসলে
এখান থেকে সাম্যাবস্থান থেকে উপরে ওঠা মানে কি, আসলে সে উল্লম্ব দিকে যে সরণটি ঘটেছে সেটা হলো উল্লম্ব উচ্চতা, তাহলে এই উচ্চতায় উঠেছে। তাহলে সেখানে যে এখানে উঠলে আর তো বেগ লাভ করে না, এখানে এসে বেগটা কিন্তু শূন্য, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে আর বেগ থাকে না, এই জন্য গতিশক্তি এখানে শূন্য হয়ে যায় শিক্ষার্থীরা। তাহলে এটা একটা বিষয়। এরপরে দেখো শিক্ষার্থীরা, দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেখানে গতিশক্তি mgh, একইভাবে তাহলে আমরা পাচ্ছি mgh যান্ত্রিক শক্তি বি বিন্দুতে। তাহলে বস্তুটি এবার এখানে বি বিন্দু মানে এই বিন্দুতে আসে, তাহলে এখান থেকে পিতে কিউতে আসে, তাহলে কিউতে যখন আসে তাহলে এক্ষেত্রে তাহলে আমাদের বেগ পাচ্ছি সমীকরণ ভি স্কয়ার ইউ স্কয়ার, যেহেতু দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ তাহলে প্রথম ক্ষেত্রে শেষ বেগের সমান হয়, তাহলে প্রথম ক্ষেত্রে শেষ বেগ এখানে এসে 0, তার মানে এই দ্বিতীয় ক্ষেত্রের জন্য এইদিকে আসলো, তাহলে আদি বেগটা এখানে কি হয়ে যাচ্ছে, শূন্য হচ্ছে। তাহলে পরন্ত বস্তুর ন্যায় এটা কাজ করবে। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটি বেগ হচ্ছে 2gx, তাহলে E কে ইকুয়াল টু mgx, এই সমীকরণটা আসলে আমরা mgx মানটা পূর্বের ন্যায় পেয়ে যাই। তাহলে এইভাবে সি বিন্দুর ক্ষেত্রেও আমরা mgx মানটা পাই। তাহলে শিক্ষার্থীরা প্রতি ক্ষেত্রেই শক্তির কোনো ব্যত্যয় বা পরিবর্তন ঘটেনি, শক্তিটি একই রয়েছে, কিন্তু যান্ত্রিক শক্তি খালি রূপান্তর ঘটছে, এক রূপ থেকে আরেক রূপে যাচ্ছে, কিন্তু যান্ত্রিক শক্তি টোটাল কিন্তু সিস্টেমের একই রয়েছে। এই জন্য আমরা শক্তি নৃত্য থেকে দেখাতে পারি। এখানে তোমাদের পাশে একটি বিস্তারের সাথে সাথে, এই যে এটাকে বলা হয় বিস্তার, তাহলে বিস্তারের সাথে সাথে একটি এনার্জির গ্রাফ দেখানো হয়েছে। সেখানে দেখো সাম্যাবস্থান হলো 0, মূল বিন্দু তার থেকে এর দিকে গিয়েছে, তার মানে এখানে দেখো সাম্যাবস্থায় গতিশক্তি সবচেয়ে বেশি থাকে, সর্বাধিক, ওই যে গতিশক্তি বেশি, তার মানে বেগ বেশি। তারপর ওই যে গ্রিন কালারের যে তোমাদের গ্রাফটা দেয়া আছে, তাহলে গতিশক্তি সর্বাধিক, তারপর গতিশক্তি হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং মাঝামাঝি যে অবস্থান রয়েছে যেখানে গতিশক্তি আর বিভব শক্তি সমান। তাহলে এভাবে গ্রাফ থেকেও তোমরা এই বিষয়টা উপস্থাপন করতে পারো। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আমরা সরল দোলকের ক্ষেত্রে যদি গাণিতিক প্রশ্ন আসে তাও আমরা প্রয়োগ করতে পারবো। এবার শিক্ষার্থীরা আমরা আরেকটি বিষয়ে আসি। বিষয়টি আমরা বারবারই আমার কথার মধ্যে চলে আসছে, যে শক্তির প্রথম যে কথাটা বলেছিলাম, শক্তির আসলে বিনাশ করা যায় না, সৃষ্টিও করা যায় না, শক্তিকে রূপান্তর করতে পারো। এই রূপান্তরকৃত শক্তি কি কি রূপে থাকে, অনেকগুলো রূপে আমরা বলতে পারি। এটা হতে পারে জলবিদ্যুৎ, একটা জলবিদ্যুতের ক্ষেত্রে একটা বিষয় হতে পারে, একটা বিদ্যুৎ মানে বিদ্যুতের ক্ষেত্রে এটা আলোক শক্তি হিসেবে থাকতে পারে, রাসায়নিক শক্তি হিসেবে থাকতে পারে, পারমাণবিক শক্তি হিসেবে থাকতে পারে। তাহলে এই রকমের আমরা তাপ, আলো এভাবে কথা বলতে পারি। তাহলে এখানে আমরা নমুনা হিসেবে দুটো কথা বলে নেই। এখানে দেখো আমাদের কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কথা মনে আছে, সেখানে আমরা কি কাজটা করে, এখানে সেরকম একটা চিত্র দেখা আছে, তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ। এখানে একটা প্ল্যান্ট দেওয়া আছে, জলবিদ্যুৎ প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট। এখানে কি ঘটে, প্রথমে দেখো চিত্রে যে পটেনশিয়াল এনার্জি ওখানে বৃদ্ধি করা হয়েছে, তার মানে পানিকে একটা বাঁধের মাধ্যমে, একটা ড্যাম মানে হলো বাঁধের মাধ্যমে পানিকে একটি জায়গায় স্টোর করা হয়েছে। তাহলে স্টোর করা হলে একটা গেট দেওয়া থাকে, সুইচ গেট। এই যে দেখো মাঝে কাইনেটিক এনার্জি যে অংশটি, যে পানি প্রবাহিত হচ্ছে তার ওই জায়গায় গেট দেওয়া আছে। তাহলে পানিকে আগে স্রোতে যে হয় বাঁধ দিয়ে জমা করা হয়, এবং সেখানে একটা সুইচ গেট দিয়ে ওটাকে গতিশীল করা হয়। তাহলে প্রথমে বিভব শক্তিতে উচ্চতায় বাড়ানো হয়, তারপর গতিশীল দিয়ে গতিশক্তিতে রূপান্তর করা হয়। এরপরে দেখো ওখানে একটা টারবাইন আছে, টারবাইন তাহলে এভাবে ঘুরে যান্ত্রিক সিস্টেম, সেখানে ঘূর্ণনের ফলে ওখানে যান্ত্রিক শক্তি সাধিত হয়, এবং এই যান্ত্রিক শক্তিকে জেনারেটরের মাধ্যমে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। আর জেনারেটরের মাধ্যমে তড়িৎ শক্তি করলে সেটাই আমরা সাপ্লাই হিসেবে পেয়ে যাই। এভাবে আমরা জলবিদ্যুৎ থেকে বিদ্যুৎ পেতে পারি। শক্তি রূপান্তর থেকে আমরা দেখলাম কিভাবে শক্তিকে এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয়। শিক্ষার্থীরা, আরেকটি একটি বিষয় আমরা এটা জানি, এই যে বিদ্যুৎ দিয়ে লাইট জ্বালালাম, ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, তোমরা দেখতে পাচ্ছ, এখানেও আছে স্ক্রিনে তোমাদের আশেপাশে। তাহলে কিন্তু বিপরীতভাবে কি চিন্তা করতে পারো যে আলো থেকেও আমরা তড়িৎ পাই কিনা? এটা আসলে চিন্তা করার জন্য আমাদের বিজ্ঞানী আইনস্টাইন 1921 সালে তার যে সূত্রটি বা যে বিষয়টি যে পরীক্ষাটি করেছিলেন, তার মাধ্যমে এটাকে সত্যতা যাচাই করছেন। তিনি করেছেন কি বিপরীতভাবে আইনস্টাইন করেছেন, এবং এর জন্য তিনি নোবেল পুরস্কারও ভূষিত হয়েছিলেন। এখানে দেখো এখানে লাইট ফেলা হচ্ছে, ফোটন শক্তি, একটা ধাতব উপযুক্ত ধাতব
প্রান্তে এখানে দেখো পাতের উপরে, এখানে দেখো ঋণাত্মক পাতের উপরে হলো, এবং এই ঋণাত্মক পাতের উপরে ফেলার ফলে ইলেকট্রন, ধাতব পাতটি ভেঙে ইলেকট্রন বের হয়ে গেছে। ওই তার মানে লাইটটাকে দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, এনার্জিটা, লাইট এনার্জি একটা অংশে গেল বিভব শক্তি, আর একটা হলো ইলেকট্রনের গতিশক্তি। তাহলে বন্ধন ভাঙার জন্য বিভব শক্তি, এটাকে কার্য অপেক্ষক বলে। এইটা শক্তি দুইটাকে জয়েন করে আমরা যখন ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এবং অ্যামিটারে দেখো এতে দেখো এখানে শক্তিটা আমরা পেয়ে যাচ্ছি। এটাই আমরা স্ক্রিনে পরবর্তীতে আমরা উল্লেখ করেছি শিক্ষার্থীরা। তাহলে তোমরা শক্তির রূপান্তর বিষয়টাও বুঝতে পারলো যে এইভাবে আমরা কি কিনতে পারি। এখানে আলোক শক্তি ছিল, আলোক শক্তি থেকে আমরা কি পেলাম, এখানে বিদ্যুৎ শক্তিটা পেয়ে গেলাম। তাহলে এভাবে শক্তির বিষয়টাও আমরা রূপান্তরের বিষয়টা জানলাম। এবার গাণিতিক প্রশ্নের এখানে দেখো আমাদের বলা আছে 1 নম্বর একটি অঙ্ক দেয়া আছে। এখানে দেখো এখানে তোমরা বুঝতে পারছো 2000 কেজি ভরের একটি গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত রাস্তা ধরে 16 মিটার এত বেগে চালাবে। তাহলে এটা আনত কোণের প্রশ্ন এখানে দেয়া আছে, চিত্রটি পাশে তোমরা দেখতে পাচ্ছ। এভাবে গাড়িটি দেয়া আছে, এভাবে বেগে যাচ্ছে, নামছে, তারপর এখানে বিপরীত দিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, গতীয় ফ্রিকশন। আর এই যে এই বরাবর যে কাজ করে সেই রূপান্তর প্রক্রিয়া তোমাদের দেখিয়েছিলাম। তাহলে এইদিকে যে আসলে এম জি, এখানে দেখো এম জি এখানে কত হবে, সাইন থিটা। তাহলে সরণ দেয়া আছে, বেগও দেয়া আছে। এই ক্ষেত্রে তা আমরা যদি বের করতে চাই তাহলে এখানে বলছে যে প্রতিরোধ বল কত হবে, গাড়ির প্রতিরোধ বল। তাহলে গাড়ির যদি প্রতিরোধ বল তাহলে এই যে ঘর্ষণজনিত প্রতিরোধ বল, তাহলে এক্ষেত্রে যদি বিষয়টা বের করতে চাই তাহলে এখানে সে বেগে এসে থেমে যাবে জিরো, তার মানে আদি বেগটা ইউ ছিল। তাহলে এক্ষেত্রে যদি বের করতে চাই তাহলে আমরা কাজ শক্তি উপপাদ্য প্রয়োগ করতে পারি ডেল্টা কে। তাহলে কাজ শক্তি উপপাদ্য যদি প্রয়োগ করতে পারি, নিট বল আর হচ্ছে সরণ হচ্ছে এস, আর ডেল্টা কে হলো গতিশক্তির পরিবর্তন, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস জিরো, কারণ জিরো মানে গতিশক্তি বেগ জিরো হয়ে যায়। তাহলে এভাবে যদি বসাই তাহলে এখান থেকে আমরা সমীকরণটি লিখতে পারি এফ কে, ঠিক আছে। তাহলে এখান থেকে এম জি সাইন থিটা এস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এভাবে এটা করার পর তোমরা এখান থেকে তোমরা সরলীকরণ মানগুলো বসিয়ে দাও, সবগুলো মানই দেওয়া আছে। বস্তুর ভর দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2000 কেজি ভরের একটি গাড়ির ভর দেওয়া আছে 2000 কেজি। এই মানটি বসিয়ে দাও। জি এর মান তোমরা জানো 9.8, আর এখানে যে আনত কোণের মান দেওয়া আছে কত 30 ডিগ্রি মানটি বসিয়ে দাও। তাহলে এই মানগুলো বসানোর পর, এবং এখানে সরণ ঘটেছে 40 এই ক্যালকুলেশন করে তোমরা দুপাশে সরলীকরণ করে এখান থেকে তোমরা প্রতিরোধ বা ঘর্ষণজনিত প্রতিরোধ বল কত পেতে পারো এই মানটা তোমরা ক্যালকুলেশন করে মিলিয়ে নেবে, এত নিউটন। শিক্ষার্থীরা তাহলে আমরা এখান থেকে প্রতিরোধ বলের বিষয়টাও বের করতে পারলাম। এবার দেখো গাড়ির নিট বল দ্বারা কৃত কাজ কত হবে, তাহলে কৃত কাজ কত হবে, এই যে গতিশক্তির যে পরিবর্তন, তাহলে এটা কত হবে। তাহলে আমরা এখান থেকে খ নম্বরের প্রশ্নের উত্তর পেতে পারি। এই মানটা কত হবে, হাফ এম ইউ স্কোয়ার। এই মানটা যদি বসিয়ে দাও এখানে তোমরা পাবা 256,600 জুল। তাহলে এভাবে আরও এই ধরনের প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই তোমরা সঠিকভাবে করতে পারবে। এবার দ্বিতীয় আরেকটি প্রশ্ন দেওয়া আছে, একটি বস্তুকে দুটি উচ্চতায় নেওয়া হলো, নিচ থেকে উপরে নেওয়া হলো। এখন 2 কেজি ভরের বস্তুকে তা 30 মিটার উঁচু ভবনের ছাদে নেওয়া হয়, পরে বস্তুটিকে ছাদ থেকে ফেলে দেওয়া হলো। সেখান থেকে তোমাদের এখানে আরেকটি বিষয় আছে, তাহলে এখানে তোমরা যেটা দেখতে পাবা সেখানে এখানে দেয়া আছে 2 নম্বরে। তাহলে আমরা কতে বলবো প্রাথমিক বিভব শক্তি কত হবে। তাহলে প্রাথমিক বিভব শক্তি, তাহলে ইপি ইকুয়াল টু এমজিএস, সহজে মানগুলো বসিয়ে দিলে আমরা রেজাল্ট পেয়ে যাব। এটা দেখো 588 জুল। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো কয়ের পরে আমরা ক্ষয়ের প্রশ্নে আসি। দেখো খতে বলা আছে পতনের সময় কোথায় গতিশক্তি বিভব শক্তির 2/3 হবে। এই ধরনের প্রশ্নটি যদি আমরা উত্তর করতে চাই তাহলে দেখো এখানে বস্তুটি আছে, এখন মনে করো ভূমি থেকে আমাদের একটা নির্দিষ্ট উচ্চতা, তাহলে আমার টোটাল উচ্চতা হলো এইচ, আর এই উপর থেকে বস্তুটা উপর থেকে মনে করো যখন পড়বে তখন এইটুকু ধরো এক্স বি অবস্থানে, এ থেকে বিতে আসলো। আর তাহলে আমাদের তাহলে এই পর্যন্ত যে উচ্চতা থাকবে তাহলে এইচ মাইনাস এক্স ধরবো। তাহলে আমরা
হিসাবের সুবিধার্থে এটাকে আমরা ওয়াই ধরি। তাহলে আমরা বলবো যে উত্তর করার ক্ষেত্রে কোথায় কোথায় মানে বলবো ভূমি থেকে ওয়াই উচ্চতায় কি হবে, ওই শর্ত পূরণ হবে। তাহলে শর্তটি কি? শর্তটি কি শিক্ষার্থীরা? আমরা এখানে দেখি। তাহলে শর্তটি দেওয়া আছে 2/3 হবে কার? গতিশক্তি বিভব শক্তি। গতিশক্তি ই কে ইকুয়াল টু 2/3 ইপি। এটা যদি হয় শর্ত অনুসারে, তাহলে আমরা এই যদি মান বসাই হাফ এম ভি স্কোয়ার 2/3, তাহলে ইপি এর মান কত শিক্ষার্থীরা? তোমরা দেখো ইপি হলো এম জি এইচ। এইচ কত? এইচ এখানে এতটুকু উচ্চতা, ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা। তাহলে এখানে আমরা ধরে নিই বি বিন্দুর উচ্চতা হলো, এখানে এতটুকু উচ্চতা হলো এইচ মাইনাস এক্স। এখন শিক্ষার্থীরা আমরা যদি এটা করতে চাই, তাহলে এখানে আমাদের এখানে যে কাজটা করব, তাহলে আমরা লিখতে পারি 3v², আর এখানে লিখবো 4, তাহলে এম কাটা যাবে দুপাশ থেকে, আমরা এম কাটা দেবো দুপাশ থেকে। তাহলে এখান থেকে আসবে জি এইচ মাইনাস এক্স। এখান থেকে আমরা যদি v² যে গতি সমীকরণে আছে, তাহলে আমরা এটা যদি যেহেতু উপর থেকে নিচে পড়বে, তাহলে এখানে আদিবেগ 0, তাহলে এখানে হবে তাহলে ইউ 0² 2g, আর সরণ হলো এখান থেকে এখানে আসলো, এ থেকে বি এর দূরত্ব হলো এক্স সরণ। তাহলে এখানে এটা বসলে 2g এইচ মাইনাস এক্স। তাহলে এভাবে যদি বসাই, তাহলে এখানে দেখো শিক্ষার্থীরা, তাহলে আমাদের এখানে আসবে হলো 6g, দুপাশ থেকে কাটা যাবে, তো 6x ইকুয়াল টু 4h মাইনাস 4x। তাহলে এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের যে বিষয়টি রয়েছে, তাহলে আমরা একটু আগের লাইনগুলো মুছে ফেলি। তাহলে এখান থেকে আমরা কি লিখব তোমরা নোট করে নাও। তাহলে এখান থেকে আমরা টোটাল, তাহলে এখানে দেখো আমাদের আসবে 6-এর জায়গায় এখানে আসবে 10x ইকুয়াল টু 4h। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের প্রয়োজনীয় মানটি আমরা বসাতে পারি। তাহলে 5x এখানে 2h লিখতে পারি। তাহলে x ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে 2, আর এখানে আসবে 5, আর এখানে 30। তাহলে এটা যদি বসাই, তাহলে এখানে আসবে 12, কারণ 30 হলো এইচের মান, এইচের মানটা দেওয়া আছে কত? 30 মিটার উঁচু ভবনে। তাহলে উচ্চতা হলো 30 মিটার, তাহলে 30 মিটার। তাহলে উপর থেকে মানে ছাদ থেকে 30 মিটার নিচে এই ঘটনাটা ঘটবে এটা। আর নিচ থেকে যদি হিসাব করো, তাহলে ভূমি থেকে যদি বলা হয়, তাহলে মন্তব্য লেখার ক্ষেত্রে আমরা ভূমি থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে ওয়াই মানটা বের করব। তাহলে ভূমি হতে কত উচ্চতায়? নির্ণেয় উচ্চতা y ইকুয়াল টু 60 মাইনাস 12 মিটার। তাহলে এইটা হলে আমাদের 48 মিটার উচ্চতায় আমাদের ওই শর্তটি পূরণ হবে শিক্ষার্থীরা। এবার আসো আমাদের গয়ের প্রশ্ন। ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে বস্তুর ভরবেগ কত হবে? এটা ঠিক পূর্ব মুহূর্তে করতে হবে। তাহলে আমরা বি বিন্দুর কথা ভুলে যাই, এখানে আমরা বি বিন্দুর কথাটা না নিয়ে সরাসরি আমরা নেব, কারণ এটার আদিবেগটা তাহলে 0 ধরতে পারে, আমাদের হিসাবের সুবিধা হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, তোমরা এটাও তুলে নাও। গ প্রশ্নে, তাহলে এই ক্ষেত্রে আমরা বেগ কত হবে? আমরা এই বেগটাকে ভি দ্বারা অভিহিত করলাম। তাহলে এখান থেকে যখন পড়বে, তাহলে আদিবেগ 0 হয়ে যায়। তাহলে এখান থেকে ভরবেগ কত হবে? তাহলে গতিশক্তি আমরা প্রাথমিক বিভব শক্তি পেয়েছিলাম কত? ইপি, আর ইপি পেলাম 5.8, যেটা আমরা কতে করেছিলাম। এটা তুমি ব্যবহার করতে পারো হিসাবটা। তাহলে এটা করার ক্ষেত্রে আমরা এটা পেয়েছিলাম প্রাথমিক কোন উচ্চতায়? আমরা এটা পেয়েছিলাম প্রাথমিক, কারণ মোট শক্তি হিসাবে এটা আমরা বিবেচনা করতে পারি, যেটা বিভব শক্তিতে কতে পেয়েছিলাম। তাহলে এইটা যদি হয়, তাহলে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে তুমি প্রয়োজনীয় মানগুলো যদি বসাও, ই কে এর মান, তাহলে ই কে আমরা এটা তুলনা করতে পারি, আর এম মান বসিয়ে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে তোমরা এখানে একটা বেগের মানটা পাবা হচ্ছে 24.25 মিটার পার সেকেন্ড। এখন ভরবেগ বের করতে বলেছে, তাহলে ভরবেগ যদি বের করতে চাই, তাহলে ভর আর বেগের গুণফল এই দুইটাকে গুণ করলে আমরা যে মানটা পাবো 48.5 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এইটাই হবে আমার গয়ের উত্তর। তাহলে এভাবে শিক্ষার্থীরা আমরা অঙ্কগুলো এরকমের আরও
অঙ্ক আছে, বইয়ের উদাহরণে দেয়া আছে এবং তোমাদের টপিকের সাথেও উদাহরণ হিসেবে দেয়া আছে এবং পরবর্তীতে তোমাদের সৃজনশীল প্রশ্নে এবং বইয়ের অনুশীলনীতে প্রশ্নগুলো আছে, অনুরূপ প্রশ্নগুলো করবা, সমাধান করবা। তাহলে অঙ্ক সহজ হলে তোমাদের এই ধরনের প্রশ্নগুলো আসলে নিঃসন্দেহে তোমরা সহজভাবে উপস্থাপন করতে পারবে বলে আমার বিশ্বাস। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি আজকের আলোচনা। তোমরা পরবর্তী আলোচনায় আমাদের সাথে যুক্ত হবা। পরবর্তী যে আলোচনাটি থাকবে সেটা হলো তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে যে বিষয়ের উপর আলোচনা করা হবে তা হলো ক্ষমতা এবং কর্মদক্ষতার বিষয়। তোমরা সংযুক্ত থেকে তোমরা সেখান থেকে উপকৃত হবে বলে আমার বিশ্বাস। সকলকে এ পর্যন্ত ধন্যবাদ। সকলে ভালো থাকো।